আমাদের জি স্যার। কি স্যার ইঞ্জিনের ডেফিনেশন, ক্লাসিফিকেশন অফ ইঞ্জিন, তারপর স্যার আইসি ইঞ্জিনের ক্লাসিফিকেশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে আমরা ফুয়েল সিস্টেম ফুয়েলের ইউজ অনুযায়ী কয় ভাগে ভাগ করতে পারি একটা ইঞ্জিনকে? 4 ভাগে স্যার। কি কি বলতো? পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, গ্যাসিয়াস ইঞ্জিন আর স্যার বায়োফুয়েল ইঞ্জিন। বায়োফুয়েল ইঞ্জিন কিভাবে ইউজ করে? বায়োফুয়েল ইঞ্জিনের কথা যেটা বলেছি সেখানে ইঞ্জিনটাকে কিভাবে ইউজ করতে হয়, ফুয়েলটাকে কিভাবে ইউজ করে এক্সাম্পল বলেছিলাম কি? স্যার বায়োগ্যাস। বায়োগ্যাস না, বলেছিলাম যে স্যার ওই যে স্যার স্যার কিছু সংখ্যক ইথানল ইউজ করে। অ্যালকোহল স্যার, ইথানল ইথানল মিক্স ইউজ করে করে। স্যার। জি স্যার। কিভাবে ইউজ করে সেটা কি বলেছিলাম? কত পার্সেন্টেজ কি? পার্সেন্ট কি 20% ইথানলের সাথে? না, ওটা স্যার বলা হয়েছে। ডিজেলের সাথে 10%। জি স্যার। 10% ইয়ে ইউজ করা হয় তোমার, কি যেন বলে, অ্যালকোহল। এটা ডিজেলের সাথে 10% অ্যালকোহল ব্লেন্ডিং আকারে দেওয়া হয়। এটা দিয়েছে এই কারণে যে ওই আস্তে আস্তে তো আমাদের ন্যাচারাল ফুয়েল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ন্যাচারাল ফুয়েল শেষ হলে তো ইঞ্জিন তো চালাতে হবে, এই কারণে মূলত এটা ইউজ করা হয়। স্যার এই 10% অ্যালকোহল কি ডিজেলের মতো সমান তাপ উৎপন্ন করবে? অবশ্যই কলের প্রপার্টিস একই, প্রপার্টিস সেম প্রপার্টিস। স্যার বায়োফুয়েল ইঞ্জিনের জাকিরুল কথা বোঝা যাচ্ছে না। এক্সাম্পল বলেননি স্যার। হ্যাঁ বলো বলো, জাকিরুল কি বলছিল? স্যার বায়োফুয়েল ইঞ্জিনের এক্সাম্পল বলেননি। পড়ানোর সময় বলেনি? স্যার এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে, পড়ানোর সময় বলেনি তাই না? স্যার আমি বলছি স্যার বায়োফুয়েল আচ্ছা ঠিক বলেননি আছে, স্যার। তো নেটওয়ার্কের সমস্যা, কথা বোঝা যাচ্ছে না। কিন্তু সবকিছু না বললেও নিজেদের একটু কিউরিসিটি থাকতে হয়। যেমন ওই যে শরীফুল না শফিউল, ও কিন্তু নিজে দু একটা দেখছে যে কিভাবে কি করে। ইনফরমেশন একটু ভুল হলেও সমস্যা না, কিন্তু সে চেষ্টা করছে। স্যার গত ক্লাসে স্যার ওই স্যার পাওয়ার জেনারেশনের জন্য স্যার যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছিল স্যার ওইটা আমরা জেনারেটর বলছিলাম, হ্যাঁ কিন্তু আবার স্যার পরবর্তীতে স্যার স্টেশনারি যে ইঞ্জিনটা আছে হ্যাঁ স্যার ওইখানে যেহেতু আমরা আবার ওইটার ইঞ্জিনের ক্লাসিফিকেশনের ভিতরে ফেলাইলাম, আচ্ছা মানে স্যার এটা পার্থক্যটা। আচ্ছা, স্টেশনারি ইঞ্জিন তোমার বলি যে দেখবা কিছু ইঞ্জিন পানি উঠানোর ক্ষেত্রে ইউজ করে, পাম্প পাম্প চালানোর ক্ষেত্রে। গ্রামের এলাকায় পানিতে সেচ দেয় না, জি স্যার। দেখছো কি কখনো? ইরিগেশন পাম্প যেটা, ওটা চালানোর জন্য ওখানে একটা ডিজেল ইঞ্জিন ইউজ করা হয়, ওটা কিন্তু ইঞ্জিন। ওই জন্য ওটাকে স্টেশনারি মানে অ্যাপ্লিকেশন অনুযায়ী কোথায় ইঞ্জিনটাকে ইউজ করা হচ্ছে সে অনুযায়ী ক্লাসিফিকেশন করা হয়েছিল। এখানে পাওয়ার জেনারেশন বলতে পাওয়ার জেনারেশন ওখানেই করছে। এক্সাম্পল হয়তো টাইপিং এ ভুল আছে, কিন্তু ওখানে বলে স্টেশনারি ইউজ, স্টেশনারি পারপাসে যে ইউজ গুলো করা হয়। আমরা এক্সাম্পল দেওয়ার সময় শুধু ওইভাবে বলে থাকি যে যেগুলো ইঞ্জিন এক জায়গায় ফিক্সড অবস্থায় আছে কিন্তু ওখান থেকে পাওয়ার জেনারেশন করা হচ্ছে বা বিভিন্ন মেকানিক্যাল পাওয়ারের প্রডিউসের কাজগুলো করা হচ্ছে। একটা এক্সাম্পল বলা যায় যে রাইস মিল, গ্রামের কিছু রাইস মিল আছে, একজনের বাসায় রাইস মিল, সেখানে ডিজেল ইঞ্জিন দিয়ে ধান চাই মিলিং করতেছে, ওটাও কিন্তু স্টেশনারি ইউজ হচ্ছে। আসো আমরা আমাদের আজকের
টপিক শুরু করি। আজকে আমরা পড়াবো হচ্ছে ইঞ্জিন কম্পোনেন্টস। ইঞ্জিন কম্পোনেন্টস এর একটা ইঞ্জিনের বিভিন্ন কম্পোনেন্টস থাকে। দেখো একটা ইঞ্জিনকে যদি খোলা হয় দেখা যাবে যে হিউজ কম্পোনেন্টস আছে ইঞ্জিনের ভিতরে। দেখো এখানে আমি একটা ইঞ্জিনের ক্রস সেকশন দেখিয়েছি। ক্রস সেকশনে বিভিন্ন কম্পোনেন্টস আছে। দেখো কি আছে প্রথম থেকে এখানে যাই। একটা ইঞ্জিনের মেজর কম্পোনেন্ট হচ্ছে সিলিন্ডার ব্লক এবং সিলিন্ডার হেড। সিলিন্ডার ব্লক এবং সিলিন্ডার হেড যদি কি আমরা সাধারণত একটা ইঞ্জিনের ব্যাকবোন বলে থাকি। অন্য কম্পোনেন্ট ড্যামেজ হয়েছে রিপ্লেস করা যাবে। কোনো কারণে যদি সিলিন্ডার ব্লকে ড্যামেজ হয় তাহলে ইঞ্জিনটাকে আর ইউজ করা যাবে না। তার সাথে বিভিন্ন কম্পোনেন্ট থাকে, পিস্টন থাকে, পিস্টন রিং থাকে। পিস্টনের নাম শুনছো কিনা জানি না তোমরা। পিস্টন, পিস্টন রিং, বিভিন্ন ধরনের ভালভস থাকে। তারপরে কন রড বা কানেক্টিং রড বলে, ক্রাঙ্কশ্যাফট থাকে, ফুয়েল পাম্প থাকে, অয়েল পাম্প থাকে, স্পার্ক প্লাগ থাকে, টাইমিং চেইন থাকে বা টাইমিং গিয়ার অথবা টাইমিং চেইন বিভিন্ন ধরনের হতে পারে, বা টাইমিং বেল্ট হতে পারে। এক্সজস্ট ক্যাম আছে, ফুয়েল ইনজেক্টর আছে, ফুয়েল রেইল আছে, বিভিন্ন কম্পোনেন্ট থাকে একটা ইঞ্জিনে। তো এটা ভ্যারি করবে ডিজেল এবং পেট্রোল অনুযায়ী এই কম্পোনেন্ট গুলো ভ্যারি করে কিছু কিছু, কিন্তু মেজর কিছু কম্পোনেন্ট আছে যেটা সবগুলো ইঞ্জিনে থাকবে। তো চলো আমরা আজকে স্পেসিফিক ভাবে স্টেপ বাই স্টেপ পড়তে থাকি কি কি ইঞ্জিন কম্পোনেন্টস আছে। প্রথমে বলেছি যে আমি যেটা বলেছিলাম যে সিলিন্ডার ব্লক। সিলিন্ডার ব্লক হচ্ছে একটা ইঞ্জিনের ব্যাকবোন। এখানে আমরা একটা ভার্টিক্যাল কাট যদি দিই তাহলে এরকম একটা শেপ দেখব, বিভিন্ন কম্পোনেন্ট এখানে দেখা যাচ্ছে এর ভিতরে। আবার যদি ক্রস সেকশনাল কাট, এই হরিজন্টাল কাট দিই তাহলে দেখা যাবে যে এটা অনেকটা দেখতে এরকম। এটা সিলিন্ডার ব্লক। সিলিন্ডার ব্লক এটা এখানে কয়টা ছিদ্র আছে দেখো তো, বড় বড় বোর কয়টা আছে? চারটা আছে। এটা একটা 4 সিলিন্ডার মানে মাল্টি সিলিন্ডার ইঞ্জিনের ব্লক। চারটা সিলিন্ডার আছে ইঞ্জিনে। এই ফাঁকা যে জায়গাটা এটা হচ্ছে সিলিন্ডার, আর টোটাল যে কমপ্লিট যে বডিটা এটা হচ্ছে সিলিন্ডার ব্লক। এখানে কি করে যে বলা আছে যে ইঞ্জিনের আদার যত কম্পোনেন্ট আছে সবগুলোই এই ব্লকের সাথে ফিট করা থাকে। এই জন্য এটাকে বলে ব্যাকবোন। হিউম্যানের যে ব্যাক ইয়েটা আছে, স্কেলিটনটা আছে, স্কেলিটনের সাথে কিন্তু সবকিছু লাগানো থাকে, চামড়া, মাংস, রক্তনালী সবকিছু লাগানো থাকে। সিমিলারলি ইঞ্জিনের ক্ষেত্রে সিলিন্ডার ব্লকের সাথে ওর আদার যত কম্পোনেন্ট আছে সবগুলো লাগানো থাকবে। সিলিন্ডার ব্লকে কি কি থাকে? সিলিন্ডার থাকে, কোলান প্যাসেজ। কোলান প্যাসেজ বলতে আমরা কিন্তু গতদিন বলেছিলাম যে ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা যায় কুলিং সিস্টেম অনুযায়ী। একটা হচ্ছে ওয়াটার কোল্ড ইঞ্জিন আর একটা হচ্ছে এয়ার কোল্ড ইঞ্জিন। ওয়াটার কোল্ড ইঞ্জিনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সিলিন্ডারের চারিপাশে একটা ওয়াটার সাপ্লাই দেওয়া হয়। ওয়াটার সাপ্লাই দেওয়ার জন্য সিলিন্ডারের চারপাশে একটা জ্যাকেট টাইপের একটা কম্পোনেন্ট করে দেওয়া হয়, ওটাকে বলে ওয়াটার জ্যাকেট বা কোলান প্যাসেজও বলে অনেক সময়। আর অয়েল প্যাসেজ, অয়েলটাকে সাধারণত ফুয়েল না, এটা লুব্রিকেটিং অয়েল বলে। ইঞ্জিনের ভিতরে যে ডিফারেন্ট মুভিং কম্পোনেন্ট আছে, এই মুভিং কম্পোনেন্টস গুলোর ভিতরে যদি ফ্রিকশন হয় তাহলে ওইগুলো ক্ষয়প্রাপ্ত হবে। সেই ফ্রিকশন রিডিউস করার জন্য ওখানে কিছু হাই ভিসকাস বা থিক কিছু ম্যাটেরিয়াল ইউজ করা হয়, যেটাকে বলা হয় অয়েল। সাথে ইঞ্জিনের ভিতরে অনেকগুলো বিয়ারিং থাকে। বিয়ারিং গুলোর উদ্দেশ্য হচ্ছে যে পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে বিয়ারিং লাগে, চেন লাগে, বেল্ট লাগে, অনেক কিছু লাগে, সেখানে বিয়ারিং ইউজ করা হয়। তাহলে আমরা কি সিলিন্ডার ব্লকটা পড়লাম। সিলিন্ডার ব্লক কি? নেক্সট আসি, এটা কি দিয়ে তৈরি? কাস্ট আয়রন অথবা কাস্ট অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। কিছু ছোট ইঞ্জিন আছে সেগুলো সাধারণত কাস্ট অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, আর যেটা খুব হাই পাওয়ারফুল সিঙ্গেল সিলিন্ডার হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাস্ট অ্যালুমিনিয়াম আছে, অনেক ক্ষেত্রে কাস্ট আয়রন আছে। আবার যেগুলো হাই
কোয়ালিটির বা খুব দামি যে ইঞ্জিনগুলো আছে তার সিলিন্ডার ব্লকগুলোর সাথে বিভিন্ন ধরনের অ্যালয় অ্যাড করে দেওয়া হয়। এরপরে আছে সিলিন্ডার হেড। সিলিন্ডার হেডটা কি জিনিস? এই যে দেখো, এটাকে যদি আমরা এভাবে খুলে রাখি তাহলে এর ভিতরে পাওয়ার জেনারেশন হবে না, বা এর ভিতরে যে এয়ার বা এয়ার ফুয়েল মিক্সার যদি আমরা প্রবেশও করাই তাহলে বের হয়ে যাবে। তো এর মাথার উপরে একটা ঢাকনা, জাস্ট কোকা কালার বোতল বা বিভিন্ন বোতলের যে মাথায় যে সিপি থাকে, যার সিপিটা কি জন্য ইউজ করা হয়, ওটাকে সিল করে দেওয়ার জন্য, যেন ভিতরে যে লিকুইড আছে সেটা বের করে হয়ে না আসতে পারে। সিমিলারলি ইঞ্জিনের মাথার উপরে আরেকটা অংশ বসানো থাকে যেটাকে সিলিন্ডার হেড বলা হয়। এর সিলিন্ডার হেড এবং এর যে সাইজ, সিলিন্ডার ব্লক এর সাইজের সাথে মিল থাকে, এবং সিলিন্ডার হেডে ব্লকে যে যে আগে ওপেনিং থাকবে সিলিন্ডার হেডেও ওটাকে ফিক্সড করার জন্য ঠিক একই জায়গায় পজিশনে তোমার ওপেনিং থাকবে, এবং ওইগুলোকে নাট এবং বোল্ট দ্বারা লাগিয়ে দেওয়া হয়। তাহলে সিলিন্ডার হেড কি জন্য ইউজ করা হয়? সিল দ্য টপ এন্ড অফ দ্য কম্বাসন চেম্বার, কন্টেন্ট ইনটেক ভালভ, এক্সজস্ট ভালভ, কুল্যান্ট প্যাসেজ, অয়েল প্যাসেজ। এখন বলেছে যে এখানে ইনটেক ভালভ এবং এক্সজস্ট ভালভ হবে বলে আরেকটা কম্পোনেন্টের কথা বলা হচ্ছে। এই কম্পোনেন্টটা সাধারণত যে একটা সিলিন্ডারের মাথায় যদি আমরা সিলিন্ডার ব্লক লাগিয়ে দিই তাহলে এটা ফিক্সড থাকে, ওর ভিতরে কোনো বাইরে থেকে এয়ার প্রবেশ করানো বা ভিতর থেকে বের হওয়ার সুযোগ নাই। কিন্তু আমরা যদি ইঞ্জিনটাকে চালাতে চাই, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে এয়ার বা এয়ার ফুয়েল মিক্সচারটা সিলিন্ডারের ভিতরে নিয়ে তারপর ওখানে বার্ন করতে হবে। তাহলে ওখানে যে ভিতরে আনার জন্য আমার একটা প্যাসেজ দরকার, যেটাকে সাধারণত ওই ইনটেক ভালভ বলে সেটা দিয়ে করা হচ্ছে। আর এক্সজস্ট ভালভ যেটা, এক্সজস্ট ভালভ হচ্ছে কি, একটা ফুয়েল যদি বার্ন হয়ে যায় তাহলে কি হবে, শুধু কার্বন ডাইঅক্সাইড থাকবে, তো ওটাকে আমাদের এক্সপেল আউট করে দিতে হবে। এক্সপেল যদি না করি তাহলে তো ওখানে সেকেন্ড বার্নিংটা শুরু করা সম্ভব হবে না। ওই জন্য এক্সজস্ট একটা থাকে, ভালভ থাকে, ওটা কন্ট্রোল করে এক্সজস্ট গ্যাস কখন বের হবে এবং কখন বের হবে না। ইঞ্জিন অপারেশনের সময় তোমরা দেখে, আর আরেকটা জিনিস বলি যে আমি যে ফোর-স্ট্রোক ইঞ্জিন যখন দেখাচ্ছিলাম ওখানে কিন্তু আমি একটা অ্যানিমেশন দেখেছিলাম যে একবার সবুজ কালারের একটা কম্পোনেন্ট সিলিন্ডারের ভিতরে আসলো, কিছুক্ষণ পরে ওটা লাল হয়ে গেল, লাল হওয়ার পরে একটা ব্ল্যাক একটা কম্পোনেন্ট অন্য একটা পাইপ দিয়ে বের হয়ে যাচ্ছে। এইগুলোর কন্ট্রোলিং সাধারণত ভালভের মাধ্যমে করা হয়, ইনটেক এবং এক্সজস্ট ভালভের মাধ্যমে। মেড অফ আইদার কাস্ট আয়রন এন্ড কাস্ট অ্যালুমিনিয়াম। তো একটা জিনিস খেয়াল রাখবা যে সিলিন্ডার ব্লক যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হবে সেই ইঞ্জিনের সিলিন্ডার হেডও একই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হবে। যদি ব্লক অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, কাস্ট অ্যালুমিনিয়াম দিয়ে, ব্লকও হেডও কাস্ট অ্যালুমিনিয়াম দিয়ে হবে। আর কাস্ট আয়রন দিয়ে তৈরি হলে হেডও কাস্ট আয়রন দিয়ে হবে। এটা মাথায় রেখো। এখন কথা বলি যে কি ব্যাপার, সিলিন্ডার গ্যাসকেট গেল কোথায়? এদিকে আসো। ছবিটা একটু ঝাপসা, তারপর আমার মনে হয় একটু বোঝা যায়। হ্যাঁ, এখানে সিলিন্ডার ব্লক হেড গ্যাসকেট, হেড গ্যাসকেট নামে আরেকটা কম্পোনেন্ট থাকে। এই কম্পোনেন্টটা সাধারণত ইউজ করা হয় তোমার সিলিন্ডার হেড এবং সিলিন্ডার ব্লকের মাঝখানে। এর উদ্দেশ্য হচ্ছে সিলিন্ডার ব্লক এবং সিলিন্ডার হেড দুইটা মেটাল দিয়ে তৈরি, এটাকে আমরা যদি একটার সাথে আরেকটা বসায় নাট এবং বোল্ট দিয়ে যদি আমরা ফিক্সড করে দিই তারপরেও কিন্তু ওখানে মাইক্রো পোর থাকতে পারে। সো যখন সিলিন্ডারের ভিতরে এয়ার প্রবেশ করে কম্প্রেস করা হবে সেটা কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য কি করে, এই সিলিন্ডার হেড এবং সিলিন্ডার ব্লক এই দুটার মাঝখানে আরেকটা কম্পোনেন্ট বসানো হয় যেটাকে গ্যাসকেট বলে। সেই গ্যাসকেট বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু এখানে সাধারণত মেটাল দিয়ে তৈরি করা হয় গ্যাসকেটটা, যেটা পর মেটাল দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু এটা কাজ করবে অনেকটা পেপারের মতো। এর কারণ হচ্ছে মেটালটাকে খুব মাইক্রো থিকনেসের লেয়ারে কাটা হয় এবং অনেকগুলো লেয়ার একসাথে ফিক্সড করে দেওয়া হয়। পর যখন হেড এবং ব্লক বসায় মাঝখানে গ্যাসকেট দিয়ে নাট এবং বোল্ট টাইট করা হয়
তখন যদি কোথাও কোনো ফাঁকা স্পেস থেকে থাকে সেইটা ওই অংশটা ওটা দিয়ে ফিক্স মানে ফিক্স হয়ে যাবে। এখন আসো যে সিলিন্ডারের যে গ্যাসকেট যেটা সেটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়? এটা কপার, অ্যাসবেস্টস, এই ম্যাটেরিয়াল গুলোতে তৈরি হয়। এখন দ্বিতীয় যেটা কথা আছে সেটা বলছে যে গ্যাসকেট কোথায় আর কোথায় ইউজ করা হতে পারে। এক্সাম্পল বলতে পারি যে কথা বলে, তোমরা করো, মিউট করে রাখো। যে বাসার বাড়িতে যে পানির লাইনটা দেওয়া হয় ওইটাকে কেউ ফিটিং করা দেখেছো? বাসা বাড়ির পানির লাইন জি স্যার। কি করে? দুইটা, জি স্যার। একটা পাইপ থাকে, একটা হচ্ছে ইন্টারনাল থ্রেড থাকে আর একটা থাকে এক্সটার্নাল থ্রেড, তাই না? থ্রেড তো তোমরা জি, জি। ড্রয়িং এ করে এসেছো। তাহলে ওই পাইপের সাথে যদি মেটাল যে কম্পোনেন্ট সকেট বা জয়েন্ট যেটা ওটা যদি লাগানো হয় তাহলে কি সমস্যা? এই সমস্যা যেটা হচ্ছে যে তোমার ওখান থেকে পানি লিক করে, মানে পানি বের হয়ে আসে। এর কারণ কি? ওই থ্রেডের ভিতরে কিছু মাইক্রো মানে স্পেস আছে যার জন্য এই সমস্যাটা হচ্ছে। তাহলে এটা কিভাবে কি করে? এটা করার জন্য ওর উপরে দেখবা যে একটা থ্রেড দেয়া হয়, থ্রেড লাগানো হয়। সে থ্রেডটা কিরকম থাকে? সে একটা সাদা ভিনাইল টেপ, যেই জায়গায় ওই পাইপের সাথে মেটাল অংশটা ফিক্স করা হবে সেই জায়গায় পাইপের মাথায় অনেকগুলো লেয়ার দেওয়া হয়, মানে সুন্দর করে পেঁচায় দেওয়া হয়। ভিনাইল টেপ বলে এটাকে, বা অনেক সময় থ্রেড টেপ বলে যারা লোকাল, যারা মিস্ত্রি কাজ করে। অ্যাকচুয়ালি ওটা ভিনাইল টেপ, পাতলা সাদা। এটা দিয়ে যদি ফিক্স করে দেওয়া হয় তাহলে আর কখনো পানি বের হচ্ছে না। এর কারণ হচ্ছে ওখানে যে মাইক্রোপোর গুলো থাকে, ওই যেটা থ্রেডের উপরে যে ভিনাইল টেপটা দেওয়া হলো এটা তো সফট, লাগে ফিক্স করে ওখানে যদি ওই মেটাল পার্ট দিয়ে যদি টাইট করে দেওয়া হয় ওই মাইক্রোপোর গুলো বন্ধ হয়ে যায়। নেক্সট আছে সিলিন্ডারের কম্পোনেন্টের কথা বলেছিলাম, যে সিলিন্ডারের ভার্টিক্যাল অংশ দেখেছিলাম, এটা একটা ক্রস সেকশন অংশ। দেখো এই যে এখানে একটা ফিগার আছে, দেখো ওই ফিগারটা ডিসপ্লেস হয়ে গেছে, ডাইমেনশনটা ডিসপ্লেস হয়ে গেছে। এখানে খেয়াল করে দেখো ডাইমেনশনটা, যেখানে লাল অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে ফাঁকা জায়গাটা, এটাই হচ্ছে সিলিন্ডার। ভার্টিক্যালে কাটলে ওখানে একটা পাইপ, এটা হচ্ছে সিলিন্ডার ব্লক, আর এটা হচ্ছে সিলিন্ডার হেড। খেয়াল করো তোমরা যখন ফিক্স করে লাগানো থাকে। আর এর মাঝখানে দেখো আরেকটা ফাঁকা মতো জায়গা দেখা যাচ্ছে, এখানে গ্যাসকেট বসানো থাকে এই অংশটাতে। আর এখানে যে ফাঁকা অংশ দেখো, এখানে দুই পাশে ফাঁকা অংশ, দুই পাশে না, এটা চারপাশে ফাঁকা অংশ থাকে, কিন্তু মাঝখান থেকে কাটা হয়েছে বলে এটা বোঝা যাচ্ছে শুধু দুই পাশে আছে। এই অংশটাকে কোলান্ট প্যাসেজ বা ওয়াটার জ্যাকেট বলে। এই জায়গাটা দিয়ে সাধারণত ওয়াটারটা সার্কুলেট করতে থাকে। সার্কুলেট করলে কি হবে? এর ভিতরে যে হিটটা আছে সেই হিটটা ওয়াটার অ্যাবজর্ব করে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখবে। এটাকে বলে সিলিন্ডার। আর এর মাঝখানে দেখো আরেকটা অংশ মুভ করতেছে, এই অংশটাকে বলা হয় পিস্টন। এই অংশটাকে তোকে দেখতে পাচ্ছ? স্যার গ্যাসকেটের কাজটা কি স্যার? গ্যাসকেটের কাজ হচ্ছে তোমার দুইটা মেটালের মাঝখানে যদি কোনো এয়ার স্পেস থাকে সেটাকে সে বন্ধ করে দিবে, লিক যদি থাকে। জি স্যার। আর কোনো কোশ্চেন আছে? স্যার সিলিন্ডারের ভিতরে স্যার পিস্টন লাগানো আছে স্যার, পিস্টনের কাজটা পিস্টন জাস্ট কম্প্রেসের কাজ করে। তোমরা ইয়ে ইউজ করছো না কোনো সময়? ওই সিরিঞ্জ ইউজ করছো? জি স্যার। সিরিঞ্জের যেটাতে চাপ দাও ওটাকে কি বলে? সিরিঞ্জে পানি ঢোকাও, যে ঢোকানোর পরে যে চাপ দিয়ে বের করে দাও এটাকে কি বলে? পিস্টন পিস্টন বলে। পিস্টনের কাজ হচ্ছে ওই এর ভিতরে
ইঞ্জিনের ভিতরে এই সিলিন্ডারের ভিতরে আমরা একটা বলেছিলাম যে 4 স্ট্রোক ইঞ্জিনের 4টা স্ট্রোক আছে, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট। এই পিস্টন মুভমেন্টের কারণে সাধারণত ইঞ্জিনে পাওয়ার প্রডিউস হয়। স্যার বাইরে থেকে যদি এয়ার যদি ঢুকে যায় স্যার, মানে লিক যদি থাকে, হ্যাঁ, তাহলে স্যার কি সমস্যাটা হতে পারে স্যার? পাওয়ার ঠিক মতো প্রডিউস হবে না। আর তোমাকে একটা বলি, বাইরে থেকে এয়ার ঢোকার সম্ভাবনা নাই। এই কারণে বাইরের যে এয়ারটা থাকে সেটা থাকে অ্যাটমসফিয়ারিক প্রেসারে। আর এই পিস্টন যখন মুভ করে এর প্রেসার 40 থেকে 45 থেকে 55 কেজি পার স্কয়ার সেন্টিমিটার প্রেসার থাকে। সো বাইরের প্রেসার ঢোকার কোনো সুযোগ নাই, সো ভিতরেরটা বাইরে বের হয়ে যাবে। আর ভিতরেরটা যদি বাইরে বের হয়ে যায় তাহলে যে পরিমাণ পাওয়ার প্রডিউস করার কথা সে পরিমাণ পাওয়ার প্রডিউস হবে না। আচ্ছা স্যার। স্যার সিলিন্ডারের সাইডে যে ফাঁকা অংশটা ওটা কি সব সিলিন্ডারে থাকে ঠান্ডা রাখার জন্য? ওয়াটার জ্যাকেট বলে, এর ভিতর দিয়ে ওয়াটার পাস করানো হয় যদি এটা ওয়াটার কুলিং ইঞ্জিন হয়। ও, আর যদি কিন্তু এয়ার কুলিং ইঞ্জিন হয় সেক্ষেত্রে এটা থাকবে না। এই শোনো শোনো শোনো, কম্পোনেন্ট গুলো পড়ো, কোথায় থাকবে কোথায় থাকবে না, কুলিং সিস্টেম পড়ানোর সময় আমি ডিটেলস পড়াবো তোমাদেরকে। শুধু নাম জানো যে এটাকে ওয়াটার জ্যাকেট বলে, এটাকে পিস্টন বলে। এই যে আইস ইঞ্জিন ড্র এয়ার ফুয়েল মিক্সার অর এয়ার ইনসাইড অফ সিলিন্ডার্স, এটা পিস্টনের মাধ্যমে হয়ে থাকে। মেড অফ হাই গ্রেড কাস্ট আয়রন। হাই গ্রেড কাস্ট আয়রন কেন বলা হচ্ছে? এর সাথে ক্রোমিয়াম, নিকেল, মলিবডেনাম এগুলো যোগ করা থাকে। এটা নির্ভর করবে যে আমার এই ইঞ্জিনটার দাম কত। কিছু ইঞ্জিন আছে 30,000 টাকা, আর কিছু ইঞ্জিন আছে 3 লাখ টাকা। তো সেই ক্ষেত্রে ম্যাটেরিয়ালস এর গ্রেডও চেঞ্জ হয়ে যায়। কিছু ইঞ্জিন আছে যার টেম্পারেচার কত, টেম্পারেচার রাইজ করে 250 ডিগ্রি থেকে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আর কিছু ইঞ্জিন আছে টেম্পারেচার রাইজ হয় তার ভিতরে 600 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো সেখানে কি মেটালের যে যেন মেল্টিং পয়েন্টটা বাড়িয়ে দেওয়ার জন্য ওখানে বিভিন্ন ধরনের কি বলে এটাকে, আমরা যে অ্যালয় বলে, সংকর বলে, এখানে বিভিন্ন ধরনের তোমার ইম্পিউরিটিস বলে, ইম্পিউরিটিস অ্যাড করে দিলে ওদের প্রপার্টিস চেঞ্জ হয়ে যায়। আমরা পিস্টন, সিলিন্ডার এগুলো বুঝলাম কোনটা। এরপরে আসি যে সিলিন্ডার লাইনার। সিলিন্ডার লাইনার কেন সেটা তোমাদেরকে ব্যাখ্যা করি। যে আমি সাধারণত সবসময় এক্সাম্পল দিই, আমরা শু পরি, তাই তো? শীতকালে তো বেশি পরি। ছেলেরা শু পরো না তোমরা? জি স্যার। শু পরার আগে কি পায়ে কি পরো? স্যার মোজা পরা হয়। অনেকে তো মোজা পরে না, শুধু শু পরে চলে আসে মোজা ছাড়া। আচ্ছা, যে মোজা সহ শু পরো আর যে মোজা ছাড়া শু পরো, এরিয়া কি বলো তো? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি কেউ কি বলতে পারবে? কারোর কেউ কথা বলে না, তবে প্র্যাকটিক্যাল নলেজ খুব কম তোমাদের। স্যার মোজা ছাড়া পড়লে স্যার পিছে গোড়ালির ওখানে স্যার ছিনে যায় স্যার। ছিঁড়ে যায়। সাথে আরো একটা সমস্যা হয়, তোমার পা ঘামতে ঘামতে পায়ের জুতার যে ভিতরে যে একটা অংশ থাকে, আমরা আগে জিহ্বা বলতাম, ওই অংশটা কিন্তু নষ্ট হয়ে যায় ঘামে, এবং খুব গন্ধ হয় জুতায়, জুতা এবং পা দুইটাই কিন্তু খুব গন্ধ হয়। আর মোজা পরলে কি হয়, পায়ে যে ইনজুরি হলো বা জুতার যে ক্ষয় এগুলো কিন্তু হচ্ছে না, হলো ইন্টারনাল ড্যামেজ কম হয়। তাহলে এখানে কি ভ্যালুয়েবল জিনিস কি? জুতা ঘেমে নষ্ট হচ্ছে ঠিক আছে, তার ভ্যালুয়েবল জিনিস হচ্ছে পাটা যদি ড্যামেজ হয় তাহলে কেউ জুতাকে পরবে? চেঞ্জ করবে। সিমিলারলি ইঞ্জিনের হচ্ছে সব থেকে ভ্যালুয়েবল জিনিস হচ্ছে সিলিন্ডার ব্লক। তো সিলিন্ডার ব্লক যদি একবার ড্যামেজ হয় সেটা আর কোনো ইউজ নাই। আর ইঞ্জিনের ভিতরে পিস্টন মুভ করে, যদি সিলিন্ডার ওয়ালের সাথে পিস্টন মুভ করতে থাকে, আমরা যত লুব্রিক্যান্ট ইউজ করি না কেন ওখানে কিছু ক্ষয় হবে। তো ক্ষয় হতে হতে এক সময় দেখা যায় যে ওই ইঞ্জিনের জন্য যে পিস্টনটা ডিজাইন করে সে পিস্টনটা ওখানে কাজ করছে না, মানে ওখানে যে একটা
ফিক্সড থাকার কথা, ফিক্সড না থেকে ওখানে একটা এয়ার লিক হচ্ছে, তাহলে যদি আমরা ওই ইঞ্জিনটাকে আগের কন্ডিশনে নিয়ে আসতে চাই তাহলে ইঞ্জিনটা বাদ দিতে হবে। কিন্তু এখানে একটা অপশন হচ্ছে, ওখানে একটা সিলিন্ডার লাইনার নামে একটা কম্পোনেন্ট ইউজ করা হয়। এই কম্পোনেন্ট ইউজ করার কাজ আর জুতার ভিতরে পায়ে মোজা পরে জুতা পরাটা মোটামুটি একই রকম। এর ভিতরে যদি পিস্টন, সিলিন্ডারের এবং পিস্টনের মাঝখানে যদি লাইনার বসানো থাকে, সিলিন্ডার পিস্টন এর ভিতরে লাইনার থাকলে পিস্টন মুভ করবে, সেটা সরাসরি সিলিন্ডার ওয়ালে মুভ না করে পিস্টনের উপরে মুভ করবে। তো কখনো যদি কোনো কারণে কোথাও যদি ওই সিলিন্ডার ওয়ালের যদি ড্যামেজ হয়, সেটা মূলত লাইনারে হয়ে থাকে। তো লাইনারের দাম কম, ওটা রিপ্লেস করে আবার নতুন একটা লাইনার লাগিয়ে দিলে ইঞ্জিনটা আবার আগের মতো হয়ে যায়। তাহলে কি সিলিন্ডার ব্লকের ডায়ামিটার কি একটু বেশি করা হয় স্যার পিস্টনের চেয়ে লাইনারের জন্য? ইয়েস, ডায়ামিটার যদি একটু বেশি না করা হয় তাহলে পিস্টন কিভাবে মুভ করবে সিলিন্ডারের ভিতরে? আছে না যে সিরিঞ্জের এক্সাম্পল আরেকবার দিলাম, সিরিঞ্জের যে পিস্টনটা তোমরা মুভ করাও, ওটা কি, ওটা সাইজ পিস্টন যে সিরিঞ্জের যে সিলিন্ডার যেটা তার থেকে চিকন না? জি স্যার। জি স্যার। কিন্তু তারপরেও কিভাবে ওখানে ওয়াটারটা চাপ দিলে ওয়াটারটা ভিতরে বের না হয়, ইয়ের সুচ দিয়ে বের হয় কিভাবে? সিরিঞ্জের যে পিস্টন থাকে তার মাথায় কিন্তু একটা রাবার ক্যাপ লাগানো থাকে। রাবার, জি স্যার, রাবার থাকে স্যার। রাবারটা ওই স্যার রাবারটার ওই রাবার, গ্যাসটার কাজ। হ্যাঁ রাবারটার ডায়ামিটার আর ওই আউটার ডায়ামিটার আর সিলিন্ডার যেটা, পাইপ যেটা সিরিঞ্জের সিলিন্ডার অংশ যেটা, ওর ইন্টারনাল ডায়ামিটার কিন্তু একদম একই। আর রাবার যেহেতু সেহেতু ওর ভিতরে প্রেস করলে ওটা কিন্তু ফ্রি মুভমেন্ট করতে পারে, তাই না? জি স্যার। জি স্যার। ঠিক সেম ঘটনা এই ইঞ্জিনের ভিতরে ওইভাবে অ্যারেঞ্জ করা থাকে। স্যার তাহলে ইঞ্জিন গুলো যেভাবে ডিজাইন করা হয় সেখানে যদি আমি ওই যে সিলিন্ডার লাইনার না লাগাই তাহলে তো ইঞ্জিন চলবে না। অবশ্যই, যে ইঞ্জিন যেভাবে ডিজাইন করা সেভাবে ওটা ইউজ করতে হবে। লাইনার গুলো মেড অফ আয়রন আর স্টিল অ্যালয়। স্টিল অ্যালয় হলে কি হবে, স্টিল হলে কি হবে, কাস্টের সাথে কিছু আয়রন বাড়িয়ে দেওয়া হয় যার জন্য এটা খুব মানে কি হাই টেম্পার্ড হয়ে যায়, এটা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। এরপরে আসে পিস্টন। পিস্টনের ছবি দেখিয়েছি আমরা আগে ওই সিলিন্ডারের ভিতরে। এটা হচ্ছে পিস্টন, এই অংশটা, এই যে এটা পিস্টন, পুরাটা পিস্টন। পিস্টনের মাঝখানে দেখো এখানে একটা গ্রুপ করা আছে, কয়েকটা গ্রুপ করা আছে এখানে, আর এখানে একটা বড় ওপেনিং আছে। আর এটা যেটা, এটাকে বলা হচ্ছে কানেক্টিং রড, ঠিক আছে, কানেক্টিং রড বলে এটাকে। এখানে একটা ওপেনিং আছে আর এই জায়গায় একটা বড় ওপেনিং আছে, সাথে কিছু বিয়ারিং আছে, দুইটা বিয়ারিং আছে, এটা জার্নাল বিয়ারিং বলে। আমরা এইটুকুন পরে পড়বো, শুধু এইটুকুন ব্যাখ্যা করার জন্য মূলত এই ছবিটা দেওয়া। এখানে দেখো চারটা গ্রুপ করা আছে, 1 2 3 4, দেখা যাচ্ছে 1 2 3 4। এই চারটার উপরে দেখো চারটা চুরির মতো জিনিস পরানো আছে, এগুলো পরানো থাকে, এগুলোকে বলা হয় পিস্টন রিংস। আবার এই রিংস আবার দুই ধরনের হয়, দেখো এই তিনটা হচ্ছে সলিড আর এইটার একটু মাঝখানে ফাঁকা ফাঁকা আছে, এখানে বোঝা যাচ্ছে না ছবিটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা থাকে। তো এই দুটো রিংটা সেটাকে বলা হয় কম্প্রেশন রিং, তিনটা রিংকে বলে কম্প্রেশন রিং, আর এটাকে বলা হয় অয়েল কন্ট্রোল রিং। আর এগুলো সাধারণত কাস্ট আয়রন দিয়ে তৈরি। পিস্টন পিন, এটাকে বলা হচ্ছে পিস্টন পিন। এটা ইউজ করা হয় এই পিস্টনটাকে কানেক্টিং রডের সাথে ফিক্সড করার জন্য, কারণ এখানে নাট বোল্ট দিলে নাট বোল্ট
ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এখানে একটা ফিক্সড একটা সিলিন্ড্রিক্যাল একটা পাইপের মতো অংশ এই দুইটার ভিতর দিয়ে ফিক্স করে দেওয়া হয়। আর এখানে আরেকটা এরকম একটা তারের মতো একটা অংশ থাকে, যদি প্র্যাকটিক্যালি তোমরা দেখো, যে এমন ভাবে করা হয় যেন এটা এগুলোকে ধরে রাখে ফিক্সড করে। এখন কথা হতে পারে যে একটা ইঞ্জিনে কতগুলো করে কম্প্রেশন রিং এবং অয়েল কন্ট্রোল রিং থাকবে। একটা ইঞ্জিনে মিনিমাম 2টা কম্প্রেশন রিং থাকতে হবে আর একটা অয়েল কন্ট্রোল রিং থাকতে হবে। বুঝতে পারছো আমার কথা? স্যার যেটার মাঝখানে ফাঁকা ওইটা অয়েল কন্ট্রোল রিং। অয়েল কন্ট্রোল রিং। আর যেগুলো সলিড সেটা হচ্ছে কম্প্রেশন রিং। জি স্যার। তাহলে স্যার ইঞ্জিনে স্যার এটা কোন অয়েলটা কন্ট্রোল করে? লুব্রিকেশন অয়েল। স্যার লুব্রিকেশন অয়েল কি স্যার পিস্টনের মধ্যে দিয়ে তারপরে পিস্টনে দিতে হয়, না হলে কি হবে, পিস্টনের সারফেস এবং সিলিন্ডারের ওয়াল এই দুইটার ভিতরে তো একটা ফ্রিকশন হয়, ওটা তো রিডিউস করতে হবে। এই রিডিউস করার জন্য ওখানে অয়েল দেওয়া হয়, আবার এমন ভাবে দেওয়া হয় ওই অয়েলটা যেন কম্বাসন চেম্বারে না আসে। এই কম্বাসন চেম্বারে যেন অয়েলটা না যায় সেটা এনশিওর করার জন্য ওখানে অয়েল কন্ট্রোল একটা রিং ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা আগাতে থাকি। এটাকে বলা হচ্ছে কানেক্টিং রড। কানেক্টিং রডের দুইটা অংশ থাকে, একটাকে বলা হচ্ছে লার্জ এন্ড আর একটাকে বলা হয় স্মল এন্ড। এটা হচ্ছে স্মল এন্ড, এটাকে বলে লার্জ এন্ড। এই স্মল এন্ড যেটা, স্মল এন্ডটা লাগানো থাকে পিস্টনের সাথে, আর এটা যেটা এটা লাগানো থাকে কানেক্টিং রডের সাথে। এটা লাগানো থাকবে কানেক্টিং রডের সাথে। এটা কেন ইউজ করা হয়? এটা ইউজ করা হয়, তোমরা দেখবা যে পিস্টন মুভমেন্ট করছে হচ্ছে রেসিপ্রোকেটিং, মানে টিউবওয়েলের মতো। কিন্তু আমরা যে ইঞ্জিন যেটা চালাচ্ছি সেখানে পাওয়ার পাচ্ছে কিন্তু রোটারি মোশন। সো এই কানেক্টিং রডের মাধ্যমে পিস্টনের রেসিপ্রোকেটিং মুভমেন্টটাকে কানেক্টিং রডের মাধ্যমে রোটারি মুভমেন্টে কনভার্ট করা হয়। মেকানিজম আছে, এখনই যদি এত ডিটেলস পড়াই তাহলে তোমাদের এই সাবজেক্ট সম্বন্ধে ভীতি চলে আসতে পারে। তো জাস্ট এটা মনে রাখবা যে কানেক্টিং রড পিস্টনের সাথে একটা মাথা লাগানো থাকে, ক্রাঙ্কশ্যাফটের সাথে অন্য মাথা লাগানো থাকে। এটা ইউজ করা হয় মূলত রেসিপ্রোকেটিং মুভমেন্টটাকে রোটারি মুভমেন্টে কনভার্ট করার জন্য। আর এর ম্যাটেরিয়ালস হচ্ছে ড্রপ ফর্সড। তোমরা এই তো কিছুদিন আগে পড়ে এসেছো ওয়ার্কশপ টেকনোলজি, ড্রপ ফোর্স স্টিল কিভাবে তৈরি করে তোমরা জানো হয়তোবা, বা এগুলোর নাম বলছে কিনা কারো কি মনে পড়ে? ড্রপ ফোর্স নাম শুনছো? ড্রপ ফোর্স? না তো স্যার। তাহলে কিভাবে কি হলো? এগুলো তো ওখানে শেখানোর কথা। শোনো, আমরা যে স্টিল ইউজ করি, বিল্ডিং এর যে আয়রন ইউজ করি, সব জায়গায় কিন্তু ওটা ইউজ করা হয়, কিন্তু ওখানে কিছু প্রপার্টি চেঞ্জ করে দেওয়া হয় হিট ট্রিটমেন্ট করে বা কার্বনের পার্সেন্টেজ কম বেশি করে। ড্রপ ফোর্স স্টিল যেটা বলছে এটা কি করে, এটা হাই টেম্পারেচারে হিটেড আপ করে, হিটেড আপ করে হঠাৎ এটা পানির ভিতরে চুবাই দিয়ে এটাকে ঠান্ডা করে ফেলে। যদি এইটা করা হয় তাহলে আগে যে স্ট্রেংথ ছিল তার থেকে কয়েক গুণ স্ট্রেংথ বেড়ে যায়। তোমরা যদি কখনো কামারশালায় যাও, কামারশালায় গিয়ে যদি দেখো যখন তারা কোনো দাওয়া তৈরি করে, ওরা কি করে বারবার গরম করে করে যখন একটা শেপে চলে আসে তখন ওরা পানির ভিতরে চুবাই দেয়। জি স্যার। একদম টকটকে লাল অবস্থায় আছে, বাড়িয়ে বাড়িয়ে যে শেপে চলে আসলে সাথে সাথে পানির ভিতরে চুবাই দিচ্ছে। এটা কয়েকবার করে, এটার উদ্দেশ্যটা হচ্ছে যে ওর স্ট্রেংথটা বাড়িয়ে দেওয়া। এরপরে আসে যে ইঞ্জিন কম্পোনেন্ট। ইঞ্জিন কম্পোনেন্টের যেটা ক্রাঙ্ক শ্যাফটের কথা বলেছে, যে কানেক্টিং রড একটা হচ্ছে পিস্টনের সাথে লাগানো থাকে আর একটা লাগানো অংশ লাগানো থাকে ক্রাঙ্ক শ্যাফটের সাথে। ক্রাঙ্ক শ্যাফট সাধারণত দেখতে
এরকম, এটা মাল্টি সিলিন্ডার ইঞ্জিনের দেখতে এরকম। এখানে এই যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে না, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, আর এর ভিতরে আরেকটা অংশ আছে, ওই জায়গাটার সাথে কানেক্টিং রডগুলো লাগানো থাকে। আর এখানে একটা বড় জিনিস আছে, দেখো, এটাকে ফ্লাই হুইল বলে। ফ্লাই হুইল এর কারণ হচ্ছে আমরা জানি কি যে মোমেন্টামের ডেফিনেশন জানি, মোমেন্টাম ইজ ইকুয়াল টু কি, এফ গুণ আর না, না এম জি, না না না, মোমেন্টাম পড়েছি এম এ, এম এ স্যার স্যার ভর এমভি ইনটু এমভি স্যার ভরবেগ ভরবেগ, ভর কি, এম মাস, মাস। আর ভি হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি স্যার তো কোনো কিছু যদি মাস বেশি থাকে, তার স্পিড এর সাথে যদি মাস দিয়ে গুণ করা হয়, তাহলে যে ভ্যালু পাওয়া যায়, তার ধরো একটা কম্পোনেন্টের স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর প্রথমে যদি আমি এর সাথে মাস যোগ করি 10, তাহলে একটা ভ্যালু পাবো। 15 যোগ করলে, গুণ করলে আরেকটা ভ্যালু পাবো। 20 গুণ করলে আরেকটা ভ্যালু পাবো, তাই না? যে মাস যত বাড়ে একই স্পিডের ক্ষেত্রে তার ভরবেগ বৃদ্ধি পায়, তাই না? জি স্যার সিমিলারলি এই ইঞ্জিনের ক্ষেত্রে যে ফ্লাই হুইল যেটা আছে, ফ্লাই হুইলের সাইজটা একটু বাড়িয়ে দেওয়া হয়, যেন এখানে একটা ভালো মোমেন্টাম ক্রিয়েট করে। যত মোমেন্টাম যত বেশি ক্রিয়েট হবে, সেখানে মানে পাওয়ারটা বেশি পাওয়া যাবে, এটা ফ্লাই হুইল বলে। আর এখানে দেখো কি কি করা হয়, ওয়ার্কস উইথ কানেক্টিং রড টু চেঞ্জ রেসিপ্রোকেটিং টু রোটারি মোশন, ট্রান্সমিট মেকানিক্যাল এনার্জি ফ্রম দ্য ইঞ্জিন। আমরা ইঞ্জিন থেকে যত ধরনের পাওয়ার পেয়ে থাকি, সাধারণত ক্র্যাঙ্কশ্যাফট থেকে পেয়ে থাকি। পিস্টনের রেসিপ্রোকেটিং মুভমেন্টটা ক্র্যাঙ্কশ্যাফটে এসে রোটারি মোশনে কনভার্ট করছে, এবং যত ইঞ্জিন থেকে যত পাওয়ার আউটপুট যা আসে সবগুলো আমরা ক্র্যাঙ্কশ্যাফট থেকে পেয়ে থাকি। মেড অফ হিট ট্রিটেড স্টিল অ্যালয়। আগে বললাম হিট ট্রিটমেন্ট কিভাবে করা হয়, হাই হিট টেম্পারেচারে হিটেড আপ করে এটাকে পরে ঠান্ডা করে দেয় করে, এই জন্য এটাকে হাই টেম্পারেচার হিট ট্রিটেড স্টিল অ্যালয় বলা হচ্ছে। ফ্লাই হুইলেরটা আগে বললাম, এটা মোমেন্টাম ক্রিয়েট করার জন্য। এটা কেন এটা বড় হচ্ছে ফ্লাই হুইল, সেটা তোমাদের সাথে আমরা পরে ডিসকাশন করব। মেড অফ কাস্ট আয়রন। আর ফাংশন হচ্ছে টু মেনটেন ইউনিফর্ম ইঞ্জিন স্পিড। যখন একটা মোমেন্টাম ক্রিয়েট করা হয়, ইনিশিয়ালি একটু সময় লাগে একটা স্পিড আসতে, তারপরে যখন একটা ফুল স্পিডে চলে আসে, তখন কিন্তু একটা মোমেন্টাম ক্রিয়েট হয়। ইঞ্জিন যদি আমরা বন্ধ করে দিই, তারপরে ওটা ঘুরতে থাকে। বাইসাইকেলের কথা বলি, বাইসাইকেল খুব জোরে চালাতে চালাতে যদি তুমি একটা মোমেন্টাম নিয়ে আসার পরে যদি পেডাল না করে, তারপরেও কি বাইসাইকেল সামনে আগাতে থাকে, এটা জাস্ট একটা মোমেন্টামের কারণে। সিমিলারলি ফ্লাই হুইলটা ব্যবহার করা হয় যে এটা যত বেশি মোমেন্টাম হবে, এটা বেশিক্ষণ বা ইউনিফর্ম স্পিড মেনটেন করতে পারবে। এখন বলা হচ্ছে সাইজ অফ ফ্লাই হুইল ডিপেন্ডস অন নাম্বার অফ সিলিন্ডার এন্ড টাইপ এন্ড সাইজ অফ ইঞ্জিন। নাম্বার অফ সিলিন্ডার, এটা কিভাবে ফ্লাই হুইলটা নির্ভর করে সেটা আমি ইঞ্জিন টার্মিনোলজি পড়ানোর সময় তোমাদেরকে ব্যাখ্যা করবো। তোমরা শুধু এটা মনে আমাকে ধরাই দিবা যে স্যার আপনি বলেছিলেন যে ফ্লাই হুইলের সাইজটা নাম্বার অফ সিলিন্ডারের উপরে নির্ভর করে, এটা কেন, ওটা আমাকে জিজ্ঞাসা করবো, আমি তখন ব্যাখ্যা করে দেব তোমাদেরকে, ঠিক আছে? মনে রেখো, আমি ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করাই দিও। ক্যামশ্যাফট আছে, ক্যামশ্যাফটটা জাস্ট লাইক দিস। ক্যামশ্যাফট কিভাবে কাজ করে সেটা তোমাদের অ্যানিমেশন দিয়ে দেখাবো আমরা পরে। এটা জাস্ট দেখতে লাইক দিস, টেপার অংশ থাকে, এটাকে বলে, এটা হচ্ছে বেস সার্কেল, আর এটা হচ্ছে একটা টেপার অংশ থাকে। এই দুইটা, এটাকে বলা হচ্ছে লিফট বলে। এটা উঁচু করে দেওয়া হয়। এটা করার কাজ হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এভাবে ডিজাইন করা থাকে। তোমাদেরকে আমরা একটা অ্যানিমেশন দেখাবো পরে, সেই অ্যানিমেশন থেকে দেখাবো যে কেন টেপার করলে কি হচ্ছে এখানে। আমরা আগে বলেছিলাম যে
সিলিন্ডার হেডে দুইটা ভালভ থাকে, একটা এক্সজস্ট ভালভ আর একটা ইনটেক ভালভ। এবং এটা কিভাবে খুলবে? এটা তো ম্যানুয়ালি খোলা সম্ভব না, দেখা যাচ্ছে মিনিটে 600 বার খোলা লাগছে। এটা হাউ ইটস পসিবল? সো এটাকে ওখানে একটা মেকানিক্যাল সিস্টেম ডিজাইন করা আছে। এবং এই সিস্টেমটা যে ক্রাঙ্কশ্যাফটের কথা বললাম, ক্রাঙ্কশ্যাফটের রোটেশনের সাথে ম্যাচিং করা থাকে। চেইন দিয়েও থাকতে পারে, গিয়ার দিয়েও থাকতে পারে, অথবা বেল্টের মাধ্যমে থাকতে পারে। তো এটা নির্ভর করবে যে আমরা কিভাবে কি করছি, এটা কোন ডিজাইন আছে। এটা সাধারণত ক্রাঙ্কশ্যাফট থেকে পাওয়ার নিয়ে এটা ড্রাইভ করা হয়। আর এদের স্পিড রেশিও হচ্ছে ক্রাঙ্কশ্যাফট এবং ক্যামশ্যাফটের স্পিড রেশিও 2:1। মানে ক্রাঙ্কশ্যাফট যদি 2 বার ঘুরে, ক্যামশ্যাফট 1 বার ঘুরবে। আমি যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা নিই তখন কিন্তু কুইজ টাইপের কোশ্চেন করি। তোমাদের সিনিয়র যারা আছে ওদের সাথে একটু আলাপ করে দেখো ফুড ইঞ্জিনিয়ারিং এর, কারণ আমি আগে কখনো এগ্রি ইঞ্জিনিয়ারিং এ নেইনি। আমি সবসময় কুইজ কোশ্চেন করি, 20টা কোশ্চেন থাকে। এবং এই কুইজের এমন কুইজ করা হবে যে কেউ যদি থ্রোলি আমার ক্লাস লেকচার ফলো করে সে 20-20 পায়। আর যদি কেউ বলে না একদিনে পড়ে আমি পরীক্ষা দিব, তাহলে তার ওই 20-এ 10 পাস এরকম পেয়ে থাকে। তো এই বিষয়গুলো মনে রেখো যে বিভিন্ন ধরনের কন্ডিশন থাকে। ক্যামশ্যাফট যেটা, ভালভ, এখানে একটা ভালভের ছবি দিয়েছি। ভালভ 2 প্রকার আছে, এক্সজস্ট ভালভ, ইনলেট ভালভ। এক্সজস্ট ভালভ, ইনলেট ভালভ যেটা এয়ার বা এয়ার ফুয়েল মিক্সচার যখন সিলিন্ডারে আসে তখন। আর ইনলেট ভালভ যেটা, এক্সজস্ট ভালভ যেটা তখন হচ্ছে এয়ার বা কম্বাসন যে গ্যাসটা আছে সেটা বের করার ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে তোমাদেরকে ভালভ সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিই। এটা ভালভ কি ইনলেট ভালভ না এক্সজস্ট ভালভ সেটা বোঝার কিছু উপায় আছে। সেই উপায়টা যদি হয়, তোমাকে খেয়াল রাখতে হবে যে এটা সাইজ, এটাকে স্টেম বলে, ঠিক আছে? এর ডায়ামিটার কত, এই জায়গার যে অংশটা খাস করা আছে দুইটারই একই আছে কিনা। আবার দেখবো যে এখানে যে ফেস একটু করা আছে, ফেসের মতো কাটা আছে, এটার ডিজাইন একই রকম কিনা। যদি দুইটা ভালভের যদি দেখতে একই রকম হয় সেক্ষেত্রে দেখতে হবে যে ছোট এবং বড় কোনটা, বড় কোনটা ছোট। যে দুইটা ভালভ তোমার হাতে দিল, একটা ছোট একটা বড়, বললা যে ছোট যেটা সেটা হচ্ছে ইনলেট, এটা হচ্ছে এক্সজস্ট, এভাবে বললে হবে না। সেটার জন্য তোমাকে কম্পেয়ার করতে হবে, এই অংশটা কম্পেয়ার করতে হবে, এর ডায়ামিটারটা কম্পেয়ার করতে হবে, আর এই ফেসটা কম্পেয়ার করতে হবে। তারপরে দেখতে হবে যে এই ডায়া কার বড় আর কার ছোট। এই দুইটা ডায়া যদি সব প্যারামিটার একই আছে, কিন্তু এই দুইটা যদি শেপ ছোট, ফেস যদি ছোট বড় হয়, যেটা ছোট সেটা হবে ইনলেট আর যেটা বড় সেটা হবে এক্সজস্ট। এটা তোমরা মাথায় রাখবা। কিন্তু দেখা স্যার যাচ্ছে এটা একটু আরেকবার বলেন স্যার। আমি কম্পেয়ার করতে চাচ্ছি কোনটা ইনলেট এবং কোনটা এক্সজস্ট ভালভ। যদি এটা দেখতে চাই জি স্যার। তাহলে দেখো যে একটার কম্পেয়ার করার উপায় হচ্ছে এই সাইজটা দেখতে হয়, সাইজটা কোনটা ছোট কোনটা বড়। যেটা ছোট সেটা হচ্ছে ইনলেট আর যেটা বড় সেটা এক্সজস্ট। কিন্তু আমি শুধু সাইজ দেখলে কিন্তু আমি কম্পেয়ার করতে পারবো না। তো সেটা কম্পেয়ার করতে হলে আমার যে এই অংশগুলো, এখান থেকে একটা অংশ ছিল ফাঁকা একটা অংশ ছিল, আর এটার একটা ডায়ামিটার আছে, এই দুইটা ঠিক আছে কিনা, দুইটা ভালভেরই এটা দেখতে একই রকম কিনা। যদি বলে যে হ্যাঁ একই রকম, সেক্ষেত্রে ছোটটা ইনলেট ভালভ, বড়টা এক্সজস্ট ভালভ। যদি এইটা যদি 2 রকম হয় তাহলে কিন্তু তখন ছোট বড় হলেও বলা যাবে না এটা ইনলেট না এক্সজস্ট ভালভ, কারণ সেটা দুইটা 2 ইঞ্জিনের। সেক্ষেত্রে কি হবে যদি দুই রকম হয়ে যায়? কারণ বলতে হবে যে এটা ভালভ, কোনটা ইনলেট কি এক্সজস্ট এটা বলা যাচ্ছে না। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? বলতে পারবো না। তার মানে স্যার ভালভ গুলো যদি একই ইঞ্জিনের হয় তাহলে শুধুমাত্র একটা জায়গায় ডিফারেন্স থাকতেছে, হ্যাঁ আর যদি বিভিন্ন জায়গায় ডিফারেন্স তাহলে সেটা অন্য অন্য ইঞ্জিনের। হ্যাঁ, ডিফারেন্ট ইঞ্জিনের।
আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। ওই যে ইঞ্জিন কম্পোনেন্টের ক্ষেত্রে বিয়ারিং এর কথা বলেছিলাম, এই বিয়ারিংটা দেখতে এরকম, এটাকে বলা হয় জার্নাল বিয়ারিং। এটা একটা মেটাল, এই জার্নাল বিয়ারিং ইউজ করা হয়, যদি ইউজ করা হয় তাহলে এটার ক্ষেত্রে হাই স্পিড এবং হেভি লোড বেয়ার করতে পারে এই জার্নাল, এই বিয়ারিং গুলো। বিয়ারিং বিভিন্ন ধরনের আছে, যে চেইন বিয়ারিং, এই বল বিয়ারিং আছে বাইসাইকেলে, ওগুলো কিন্তু খুব বেশি হেভি লোড ইউজ করতে পারে না। তাছাড়া আরো একটা বিয়ারিং আছে, সেটাও বল বিয়ারিং এ বলে, একটু ডিফারেন্ট টাইপের। ওই বলটা হচ্ছে ফিক্স করা থাকে, ধরো এরকম ভাবে, যদি এটা সার্কেল থাকে এর ভিতরে বসানো থাকে বিভিন্ন বল, এবং এই দুই পাশ ফিক্সড করা থাকে। কোনো কারণে যদি একটা ড্যামেজ হয় তাহলে এটা পুরাটাই ফেলে দিতে হয়, যে এই যে এরকম কিছু বিয়ারিং থাকে। আমরা ছোটবেলায় ওই যে গাড়ি বানানোর ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ করতাম, এই বিয়ারিং গুলো, যেটা এটাকে জার্নাল এই বল বিয়ারিং বলে। আর এটা একটু ডিফারেন্ট, এই বিয়ারিং গুলো লোড, হেভি স্পিড, হেভি টেম্পারেচারে ক্যারি করতে পারে। এটা এক্সাম্পল বলে, যে তোমরা কি কখনো গরুর গাড়ি দেখছো? গরু বা মহিষের গাড়ি চালায়, জি জি স্যার। স্যার। ওখানে একটা চাকা আছে, চাকার মাঝখানে দেখবো যে এরকম একটা অংশ বসানো থাকে, জি স্যার। এরকম একটা অংশ বসানো থাকে। এর ভিতরে যে এক্সেল আছে, এক্সেলটা কিন্তু এরকম থাকে, গরু বা মহিষের গাড়ির এক্সেলটা এরকম থাকে, এরকম লাগানো থাকে। এই অংশটা এর ভিতরে মুভ করতে থাকে দুই চাকায়, এটা কিন্তু ফিক্স থাকে, এই অংশটার উপর দিয়ে এটা চাকাটা মুভ করতে থাকে। এটা হচ্ছে মেটাল, আর বাকি পুরাটা হচ্ছে উড। এটাকে বলে জার্নাল বিয়ারিং, কারণ এখানে হেভি লোড বেয়ার করতে পারে। সো মোটামুটি শেষ। সো নেক্সট ক্লাসে আমি পড়াবো ইঞ্জিন টার্মিনোলজি। আজকে